ডোনাল্ড বলদ ট্রাম্প ইরানের কাছে যুদ্ধে পরাস্ত হবার পর চুক্তি করেছিল, কিন্তু ইরানের কাছে পরাজয় ডোনাল্ড ট্রাম্প হজম করতে পারেননি। তাই নতুন করে আবারও ইরান যুদ্ধে এলেন এবং এই যুদ্ধে এমনভাবে পরাস্ত হলো আমেরিকা যে নিজের সৈন্য এবং সামরিক ঘাঁটিকে বাঁচাবার জন্য যেটুকু ইন্টারসেপ্টার প্রয়োজন সেটুকুও হারালেন। অতএব বেগতিক দেখে কুয়েত বাহরাইনের যত মার্কিন সেনা ছিল তাদের নিয়ে ইসরায়েল এবং ইউরোপে তো পালিয়েই ছিল আগেই, এবার এই দুই দেশের মার্কিন ঘাঁটিগুলোতে যতগুলো এয়ারক্রাফট এবং দামি সামরিক যন্ত্রপাতি ছিল সেসব নিয়ে পালাচ্ছে আমেরিকা। ইতিমধ্যেই সে কথাকে কনফার্ম করেছে ইসরায়েলি মিডিয়া চ্যানেল 14। এবং আরো মজার বিষয়, এই মধ্যপ্রাচ্যে মার্কিন যে সেন্ট্রাল কমান্ডার ব্র্যাড কুপার, তিনি প্রথমে কাতারের আল উদেইদ বেস থেকে পালিয়েছিলেন জর্ডনে, এবার জর্ডন থেকে পাকাপাকি ভাবে ইসরায়েলে অফিস তৈরি করছে। এর মাধ্যমেই প্রমাণ হয় যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে লড়তে যাওয়া বলদ ট্রাম্পের জন্য কতটা ক্ষতিকারক ছিল। এবং যে চুক্তি বলদ ট্রাম্প মানতে পারছিলেন না ইরানের সঙ্গে, সেই চুক্তি আবার নতুন করে করবার জন্য মরিয়া হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্প। যখন ইরান এবং ওমান তাদের মধ্যে হরমুজ নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি যখন প্রায় সম্পন্ন হওয়ার পথে, সেই সময় ডোনাল্ড ট্রাম্প লাফাচ্ছেন যে ইরানের সঙ্গে তাদের নাকি হরমুজ নিয়ে চুক্তি হচ্ছে এবং একটার পর একটা প্রস্তাব ছুটছেন ইরানের দিকে যদি ইরান দয়া করে তার চুক্তিকে মেনে নেয়। যদিও ইরান আমেরিকার সঙ্গে এই মুহূর্তে চুক্তি করতে নারাজ, তারপরেও যদি কোন রকম চুক্তি করে নেয় আমেরিকার সঙ্গে, তাহলে প্রশ্ন যেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো যেমন আরব আমিরাত বা সৌদি আরব, কুয়েত কিংবা বাহরাইন, এই দেশগুলির কি হবে? আমেরিকা তার সেনাবাহিনী নিয়ে পালাচ্ছে, পালিয়ে যাবে, কোনো সন্দেহ নেই, কিন্তু সৌদি আরব কিংবা আরব আমিরাত তারা কি তাদের ম্যাপকে গুটিয়ে নিয়ে ইউরোপ কিংবা আমেরিকায় পালাবে? আজ ভোর থেকে হুথি যেভাবে দুবাইয়ের জাবেল আলী পোর্ট এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে, তাতে দুবাইয়ের অবস্থা টলমলো। এতদিন থেকে একটা প্রশ্ন উঠছিল, ইরান কেন দুবাইয়ের উপরে আক্রমণ করছে না, ঘুরে ঘুরে আক্রমণ করছে কুয়েত কিংবা জর্ডনে। যখন আমেরিকা যুক্তরাষ্ট্র রীতিমতো দুর্বল হতে শুরু করেছে মধ্যপ্রাচ্যে শেষের দিকে, এবার কিন্তু ইরান শুরু করেছে আরব আমিরাতের উপরে হামলা। এখন প্রশ্ন হচ্ছে মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো কোথায় গিয়ে দাঁড়াবে, কি তারা অবস্থান নেবে? চলুন আজকের এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একবার বোঝার চেষ্টা করি। শুরুতেই সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি। চলুন প্রথমেই যে বিষয়টি আমাদের বুঝে নেওয়া দরকার, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প কয়েক দফা ঘোষণা করেছে যে ইরানের সঙ্গে আমেরিকার হরমুজ নিয়ে চুক্তি হচ্ছে। হরমুজ চুক্তি আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাগাম ছাড়াভাবে বৃদ্ধি পাওয়ার কারণে আমেরিকার অভ্যন্তরে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। আর সামনেই যখন নভেম্বর মাসে মিড টার্মের ইলেকশন, যার প্রাইমারি ইলেকশন ইতিমধ্যেই চলছে আমেরিকায়, সেই ইলেকশনে কিন্তু রিপাবলিকান দল রীতিমতো কোণঠাসা। তাই ভোটের আগেই যে কোনো মূল্যে হরমুজ চুক্তি সম্পন্ন করে ডোনাল্ড ট্রাম্প চাইছে ভোট বৈতরণী পার হতে। কিন্তু ইরান কি আদৌ আমেরিকার সঙ্গে হরমুজ নিয়ে চুক্তি করছে? সম্ভবত না। তবে এই মুহূর্তে যেটা বড় খবর, সৈয়দ আব্বাস আরাগচি একাধিকবার কনফার্ম করেছে যে ওমানের সঙ্গে ইরানের হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ নিয়ে একটি চুক্তি হচ্ছে এবং সেই চুক্তি একেবারে চূড়ান্ত পর্যায়ে। আজ বুধবার এই দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পাদন হওয়ার কথা। আর এই কথাটাকে খোঁজ নিচ্ছে কে? কান পেতে ওত পেতে খোঁজ নিচ্ছে ডোনাল্ড জে বলদ ট্রাম্প। এই বলদ ট্রাম্প যখনই শুনছে ওমানের সঙ্গে ইরানে বুধবারের চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে, সেটাকেই তিনি ঘোষণা করছেন আমেরিকায় নিউজ মিডিয়াকে যে আমেরিকার সঙ্গে ইরানের হরমুজ নিয়ে চুক্তি ফাইনাল হচ্ছে বুধবারের মধ্যেই। আমেরিকার অ্যাক্সিওস নিউজ পেপার তারা লিখছে যে ইউএস নিয়ার্স হরমুজ ডিল এইমিং ফর ওয়েডনেসডে অ্যানাউন্সমেন্ট। যে কথা ডোনাল্ড ট্রাম্প বলছে সেই কথাই অ্যাক্সিওসও ঘোষণা করছে যে আমেরিকা এবং ইরান তারা পরস্পর হরমুজ চুক্তির খুব কাছাকাছি এসে গেছে, বুধবারই তার ঘোষণা হতে চলেছে। কিন্তু মূল বিষয় যেটা বলছিলাম, চুক্তি হচ্ছে ইরান এবং ওমানের মধ্যে, সেই চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে। কি আলোচনা হয়েছে? যে হরমুজকে দুই ভাগে ভাগ করা হবে। ইরানের অংশ, হরমুজের যে অংশটি ইরানের সীমানা ছুঁয়ে, সেই অংশ দিয়ে জাহাজ ঢুকবে আরব সাগর থেকে পারস্য উপসাগরে এবং সেক্ষেত্রে পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে। অপরদিকে যে অংশটি ওমানের গা ছুঁয়ে রয়েছে হরমুজ প্রণালীর, সেই অংশ দিয়ে পারস্য উপসাগর থেকে তেল ভর্তি সমস্ত ট্যাঙ্কার বা জাহাজ তারা আরব সাগরের দিকে বেরিয়ে যাবে এবং সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকবে ওমানের উপরে। কিন্তু ইরান এবং ওমান এই উভয় অংশের যে হরমুজ প্রণালী, তার টোটালটার উপরে পর্যবেক্ষণের অধিকার থাকবে ইরানের উপরে। ইরান চাইলে বা তার দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে যদি মনে হয় ইরানের বা আইআরজিসির, সেই ক্ষেত্রে ইরান সরাসরি অ্যাকশন নিতেও পারে। এবং অবশ্যই
ওমান এবং ইরান দুই রাষ্ট্র মিলিতভাবেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য তারা ফিজ সংগ্রহ করবে। এদিকে ট্রাম্প বলছেন যে ডিল হচ্ছে ইরানের সাথে আমেরিকার, এবং একটার পর একটা অফার ছুড়ে মারছে ইরানের দিকে। ইরান তুমি গ্রহণ করো কি? প্রথমত সেই অ্যান ইমিডিয়েট এন্ড টু ইউএস নেভাল ব্লকেড। তিনি ইরানকে সান্ত্বনা দিচ্ছেন যে ওমান উপসাগরে ইরানকে অবরুদ্ধ করে রাখার যে খেলা খেলছিল আমেরিকা, সেই নৌ অবরোধ খুব দ্রুত তুলে দেওয়া হবে আমেরিকার পক্ষে। যদিও 2 দিন আগেই ইরান ঘোষণা করেছিল যদি আমেরিকা খুব বেশি দিন এই নৌ অবরোধ জারি রাখে ওমান উপসাগরে, তাহলে আমেরিকার জাহাজ এবং আমেরিকার নাবিক দুটির জন্য বিপদ অপেক্ষা করছে। এবার ডোনাল্ড ট্রাম্প বলছে না কোনো বিপদ নয়, আমরা নিজেরাই এই অবরোধকে তুলে নেব। 2 নম্বর তিনি বলছেন লিফটিং অফ ইউএস স্যাংশনস অন ইরানিয়ান এনার্জি এক্সপোর্টস। ইরান বিদেশের বাজারে বহাল তবিয়তে তাদের খনিজ তেল এবং গ্যাস বিক্রি করতে পারবে, তার উপরে আমেরিকার কোনো স্যাংশন আর রইল না। এ কথা আগেও বলেছিল কিন্তু মানেনি, আবারও নতুন করে বলছে ইরানকে যে ইরানের উপর থেকে সমস্ত স্যাংশনকে তুলে নেওয়া হবে। এবং তৃতীয়ত তিনি বলছেন অ্যাকনলেজমেন্ট অফ ইরানস রাইট টু কালেক্ট মেরিটাইম ফিজ। হরমুজ প্রণালীতে ইরান তার নিজের মতো ফিজ সংগ্রহ করতে পারে, সে কথাও আমেরিকা স্বীকার করছে। কিন্তু বিষয় হলো যে প্রস্তাবগুলো ইরানকে আমেরিকা দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্প দিচ্ছে, সবটাই কিন্তু এবার ওয়াল স্ট্রিট জার্নালের মাধ্যমে দেওয়া হচ্ছে। কারণ এই মুহূর্তে ইরান, পাকিস্তান কিংবা কাতার কোনো দেশকেই মধ্যস্থতা করার কোনো সুযোগ দেয়নি, কারণ ইরান আমেরিকার সঙ্গে কোনো ডিলে যেতে চাইছে না। তাই ডোনাল্ড ট্রাম্প কার্ড ছুঁড়ে মারছেন আমেরিকার এই নিউজ পেপার ওয়াল স্ট্রিট জার্নালের মাধ্যমে। আর গাধা যদি জল ঘুলিয়েই খায় তাহলে গাধার লাভটা কোথায়? যে ডোনাল্ড ট্রাম্প 17 জুন ঘটা করে সারা পৃথিবীকে জানিয়ে ইরানের সঙ্গে এমওইউ স্বাক্ষর করেছিল, মাত্র কয়েকদিন যেতে না যেতেই 7 জুলাই এসে সেই এমওইউকে ভেঙে দিল ইরানের উপরে বোমা মেরে। এখন ডোনাল্ড ট্রাম্প তিনি আলটিমেট এই যুদ্ধের 2 সপ্তাহ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবার পর আমেরিকা যুক্তরাষ্ট্র কি পেল, বলো ডোনাল্ড ট্রাম্প কি পেল? চলুন আমরা দেখে নিই। প্রথম যে কথা, ইউএস সিক্রেটলি রিট্রিটস অফ অল ইটস এয়ারক্রাফট from the frontline bases which surround Iran পার চ্যানেল 14। ইসরায়েলের মিডিয়া চ্যানেল 14 জানাচ্ছে যে আমেরিকা গোপনে গোপনে ইরানের চারিদিকে যে সমস্ত মার্কিন ঘাঁটিগুলো ছিল বাহরাইন বা কুয়েতে, সেই সমস্ত ঘাঁটিগুলি থেকে তাদের দামি দামি যেসব ফুয়েল ট্যাঙ্কার, যুদ্ধ জাহাজ যা কিছু ছিল গোপনে উড়িয়ে নিয়ে পালাচ্ছে আমেরিকা। ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম যে ইরানের লাগাতার মিসাইল এবং ড্রোন হামলার ফলে কুয়েত এবং বাহরাইনে যত মার্কিন সেনা ছিল তাদেরকে আমেরিকা আগেই ইসরায়েল এবং ইউরোপে উড়িয়ে নিয়ে পালিয়েছিল। এবার যেটুকু পরিকাঠামো পড়ে আছে সেই পরিকাঠামোগুলোকেও নিয়ে যেতে বাধ্য হচ্ছে আমেরিকা। কেন? এই নতুন যুদ্ধে যদি আবারও না যেত আমেরিকা, তাহলে হয়তো এই ঘাঁটিগুলো থাকলেও থাকতে পারতো। কিন্তু নতুন করে যুদ্ধ করার ফলে ইরান কিন্তু আর আমেরিকাকে সুযোগ দিতে, ছাড় দিতে প্রস্তুত নয়। লাগাতার আক্রমণ করছে ইরান এবং সেই আক্রমণের সামনে পড়েই পালাতে হচ্ছে আমেরিকাকে। চলুন আরো চাঞ্চল্যকর যে তথ্য, আমেরিকার গুরুত্বপূর্ণ কাগজ সিএনএন তারা আরো বেআব্রু করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সম্মানকে, যদি তার কিছু সম্মান থেকে থাকে। কি লিখছে? নিয়ারলি 80% অফ ইন্টারসেপ্টরস ফর আ কি মিসাইল ডিফেন্স সিস্টেম ডিপ্লিটেড। যে ইরানের পক্ষ থেকে ছোড়া শক্তিশালী মিসাইলকে আটকাবার জন্য আমেরিকার যে ইন্টারসেপ্টর মিসাইল আছে সেই মিসাইলের 80% ফিনিশ হয়ে গেছে আমেরিকার, অর্থাৎ মাত্র 20% পড়ে রয়েছে ইন্টারসেপ্টর, যা আমেরিকার জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে অত্যন্ত বিপজ্জনক হবে আমেরিকার পক্ষে। আর এই খবর সিএনএন ছাপাবার পর আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ ইতিমধ্যেই সিএনএন এর সঙ্গে লড়াই গিয়েছে। এক্স হ্যান্ডেলে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিল সিএনএন এর বিরুদ্ধে। কেন সিএনএন আমেরিকার এই গোপন হাড়ির খবর বাইরে প্রকাশ করছে? যদিও আমেরিকার সংবাদপত্রগুলোর এতটুকু সাহস আছে, তারা পুনরায় নতুন করে এই খবর আবারও সম্প্রচার করেছে যে আমেরিকার 3rd এয়ার ডিফেন্স সিস্টেম 80% শেষ হয়ে গেছে আমেরিকার বেহাল দশা ইরানের বিরুদ্ধে লড়তে গিয়ে। শুধু ইন্টারসেপ্টর মিসাইল নয়, আমেরিকা যে ইরানকে আক্রমণ করবে সেই আক্রমণ করবার জন্য সুপারসনিক শর্ট রেঞ্জ মিসাইল, সেই মিসাইলও কিন্তু ফুরিয়ে গেছে আমেরিকার কাছে। তথ্য বলছে যে অ্যাটাক এমএস এবং পিআরএসএম এই 2 ধরনের শর্ট রেঞ্জ মিসাইল তার ভান্ডারও শেষ হয়ে গেছে আমেরিকার। তাই সব কিছু জেনেও যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি, পিট হেগসেথ যুদ্ধমন্ত্রী, তাদের কাছে তো নিশ্চয়ই পূর্ব থেকেই খবর ছিল যে আমেরিকার ইন্টারসেপ্টরের অবস্থা ভালো নয়। তৎসত্ত্বেও ইরানের বিরুদ্ধে যুদ্ধকে নতুন করে শুরু করেছিল এই বলদ ডোনাল্ড ট্রাম্প এবং পিট হেগসেথের মতো মাথামোটা যুদ্ধমন্ত্রী। ফলে আমেরিকার বিশ্বে যেটুকু সম্মান ছিল সেই সম্মানও কিন্তু এখন ধুলোয় মিশে আছে। তারা ভেবেছিল ইরান হচ্ছে ভেনেজুয়েলার মতো কোনো দুর্বল রাষ্ট্র, যাব আর গলা টিপে ধরে দখল করে নেব, কিন্তু হলো ঠিক তার উল্টো। আর আমেরিকার কাছে সত্যি সত্যি যে ইন্টারসেপ্টর মিসাইল নেই
তার আরো বড় সড়ো প্রমাণ এই মুহূর্তে আমরা দেখলাম গত কয়েকদিন ধরে খুব দাপিয়ে বেড়াচ্ছিলেন বিশ্বে এই জেলেনস্কি, ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেনের রাষ্ট্রপতি। তিনি আবার আমেরিকায় গিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করছিলেন মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে আরো বড় যুদ্ধ তিনি করবেন। তো হয়েছে এবার গত রাতে রাশিয়া এই ইউক্রেনের রাজধানী কিয়েভের উপরে এমন আক্রমণ চালিয়েছে, ইতিমধ্যেই 18 জন ইউক্রেনবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, রাশিয়ার পক্ষ থেকে যতগুলো টার্গেটকে লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন ছোড়া হয়েছিল, প্রত্যেকটি ড্রোন এবং মিসাইল তার লক্ষ্যবস্তুকে আক্রমণ করেছে এবং ইউক্রেন কোনো মিসাইল বা ড্রোনকে ইন্টারসেপ্ট করতে পারেনি। কোথা থেকে পারবে? আমেরিকা তার নিজের সৈন্যকেই বাজাতে পারছে না, নিজের সামরিক ঘাঁটিগুলোকে রক্ষা করতে পারছে না। এখন এই জেলেনস্কিকে মিসাইল দিয়ে তাকে বাঁচাবে না আমেরিকা নিজেকে বাঁচাবে? তাই ইউক্রেন ডুবতে বসেছে রাশিয়ার মারে। সেখান থেকেই আরো একটি বিষয় খুব স্পষ্ট যে আমেরিকার কাছে সত্যি ইন্টারসেপ্টর মিসাইল নেই। যদি আমেরিকা নতুন করে সেই সমস্ত ইন্টারসেপ্টর মিসাইল বানাতে চায়, প্যাট্রিয়ট কিংবা থার্ডের রাতারাতি তৈরি হবে না। তার জন্য আগামীতে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হবে আমেরিকাকে সেই নতুন করে বিশাল ভান্ডার গড়ে তোলার জন্য। আরো বড় খবর এই, গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকা যে সামরিক যে দাদাগিরি চালায়, তার যে আধিপত্যবাদকে প্রতিষ্ঠা রেখেছে, তার প্রধানতম মাথা হলেন এই ব্র্যাড কুপার। তিনি হলেন মধ্যপ্রাচ্যের সেন্ট্রাল কমান্ডার। সেই সেন্ট্রাল কমান্ডার এখন কোথায় গিয়ে লুকোবে ইরানের মিসাইল এবং ড্রোনের আক্রমণ থেকে বাঁচার জন্য তিনি পথ খুঁজে পাচ্ছেন না। এতদিন তো কাতারের সর্ববৃহৎ যে মার্কিন ঘাঁটি আল উদেইদ, সেই উদেইদেই ছিল তার বাসা। এই সেন্ট্রাল কমান্ডার বড় বড় হুমকি দিচ্ছিল ইরানকে এবং দাবি করছিল আমেরিকার এই যুদ্ধে কোনো ক্ষয়ক্ষতিই হয়নি। সেই ব্র্যাড কুপার প্রথমে কাতার থেকে পালিয়েছিলেন জর্ডনে, আর জর্ডনে মুওয়াফাক আল সালতি এয়ারবেসে ইরান লাগাতার গত এক মাস ধরে যে মার মেরেছে, তাতে তিনি একটি বার্তা স্পষ্ট বুঝতে পেরেছেন, জর্ডনে থাকাও তার জন্য নিরাপদ নয়, যে কোনো সময় আক্রান্ত হতে পারেন। তাই শেষ পর্যন্ত ব্র্যাড কুপার পালিয়েছেন ইসরায়েলে, নতুন একটি ঘাঁটি তৈরি করছেন যেখানে তিনি থাকবেন বলে এবং মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন। আর এই খবর ভিডিও সহ প্রকাশ করেছেন বর্তমানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনেইর ব্যক্তিগত পরামর্শদাতা মহসেন রেজাই। আর যে কথা বলছিলাম, আমেরিকা তো তার নিজের পথ দেখে নিচ্ছে, সে নিশ্চয় ইরানের সঙ্গে চুক্তি করবে এবং নতুন করে পথ খুঁজে বার করবে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। কিন্তু মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেশগুলো ইরানের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত ছিল, আমেরিকার সঙ্গে লেজুর বৃত্তি করছিল, সেই রাষ্ট্রগুলোর কি হবে? আমরা জানি যে আয়াতুল্লাহ আলী খামেনির যে জানাজা অনুষ্ঠান হচ্ছিল, সেই জানাজা অনুষ্ঠানে ইরান কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছিল কাতারকে, সৌদি আরবকে, আরব আমিরাতের মতো রাষ্ট্রগুলোকে। তাদের মধ্যে আমরা দেখেছিলাম অধিকাংশ রাষ্ট্রই ইরানে এসেছিল এবং বিদায়ী সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানিয়েছিল। তারপরেও নতুন করে সৌদি আরব ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। আরব আমিরাত ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে তার যে পুরনো সম্পর্ক নতুন করে শক্তিশালী করে, আর তারপর থেকে ইরান এই রাষ্ট্রগুলির বিরুদ্ধে তার অবস্থানকে আরো শক্তিশালী করে এবং নতুন করে আক্রমণ করতে শুরু করে, যাতে করে ইরানের বিরুদ্ধে তারা মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। তাই প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে সৌদি আরব এবং আরব আমিরাতের কি হবে? আজ সকাল ভোর থেকেই হুথির নেতৃত্বে যে আক্রমণ শুরু হয়েছে দুবাই শহরে, গোটা পৃথিবীর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য বন্দর দুবাইয়ের জাবেল আলী বন্দর, সেই জাবেল আলী বন্দর যাকে এতদিন পৃথিবীর অধিকাংশ কোম্পানি নিরাপদ বলে মনে করত, সেই এলাকাতে হুথি যে পরিমাণ আক্রমণ শুরু করেছে, আজ শুধু আগুন আর আগুন এখন দুবাইয়ে। চলো আমরা দেখে নিই আজকের হেডলাইন। 7 explosions in 20 minutes, 20 মিনিটের মধ্যে 7টি বড় সড়ো বিস্ফোরণ হয়েছে দুবাইয়ের এই বন্দর এলাকাতে। দুবাইয়ের জাবেল আলী ইন্ডাস্ট্রিয়াল জোন রিপোর্টেডলি টার্গেটেড বাই হুথিজ। হুথি জাবেল আলী যে শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলের টার্গেট করেছে এবং 20 মিনিটের মধ্যে 7টি বড় সড়ো আক্রমণ চালিয়েছে। যদিও দুবাই এই আক্রমণকে গোপন করবার সব রকম চেষ্টা করেছিল এবং জানিয়েছিল যেটা আভ্যন্তরীণ গোলযোগ, কারখানার মধ্যে আগুন লেগেছে যান্ত্রিক কারণে। এমনকি যখন আগুন ছড়িয়ে যায় এবং সেই ছবিকে ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়াতে যখন শেয়ার করে দুজন আরব আমিরাতের নাগরিক, তাদেরকে অ্যারেস্ট করা হয়। আপনারা ছবি দেখছেন এইখানে, এই আজ সকালের ছবি, যখন সকালে আলো পুরোপুরি ফোটেনি সেই সময় আক্রমণ হয়ে গেছে। আগুন এবং ধোঁয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জাবেল আলী ইন্ডাস্ট্রিয়াল এলাকার এই ছবি। আরব আমিরাত গোপন করতে চাইলেও পরবর্তীতে ইরান সরকারিভাবে ঘোষণা করে যে আরব আমিরাতে যে হামলা চালানো হয়েছে, এই হামলা চালিয়েছে হুথি। ইরান নিজে আক্রমণ চালায়নি, আক্রমণ চালিয়েছে হুথি। ইরান তার প্রক্সি ব্যবহার করে মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলির বিরুদ্ধে নিজের শক্তিকে জাহির করছে। ইরান সত্যি যে বর্তমান পৃথিবীতে সুপার পাওয়ার, সে আমেরিকাকে পরাস্ত করতে পারে এবং
যে সমস্ত রাষ্ট্র এখনো মনে করছে আমেরিকাই তাদের রক্ষাকর্তা, তাদের জন্য বড়সড় বিপদ অপেক্ষা করছে। আর তারই বার্তা দিল আজ ইরান হুথির মাধ্যমে আরব আমিরাতকে আক্রমণ করে। চলুন যেতে যেতে আরো একটি চমৎকার খবর দিয়ে দিই আপনাদেরকে। সৌদি আরব পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে অ্যালায়েন্স তৈরি করেছিল হুথির হাত থেকে তাদের জাহাজকে রক্ষা করবার জন্য। সেই সমস্ত অ্যালায়েন্স ইতিমধ্যেই ঘরে ফিরে গিয়েছে এবং গতকাল রাতে সৌদি আরবের অপর একটি জাহাজকে আক্রমণ করেছে হুথি। কারণ হুথি চায় না রেড সি ব্যবহার করে সৌদি আরব বিদেশের বাজারে তেল বিক্রি করুক। তাই হুথি যে শক্তিশালী এবং সৌদি আরবের সমস্ত বাণিজ্যকে ধ্বংস করতে পারে, বন্ধ করতে পারে, সেই ক্ষমতা যে হুথির রয়েছে তা গতকাল রাতে আরো একবার প্রমাণ করেছে। ইয়েমেনস হুথিজ হ্যাভ টার্গেটেড দ্য সৌদি অয়েল ট্যাঙ্কার এনসিসি ওয়াফা ইন দ্য রেড সি। লোহিত সাগরে গতকাল এনসিসি ওয়াফা নামক সৌদি জাহাজকে আক্রমণ করেছে হুথিরা এবং সো ফার 8 অয়েল ট্যাঙ্কার্স হ্যাভ বিন টার্গেটেড। ইতিমধ্যেই সৌদি আরবের 8টি অয়েল ট্যাঙ্কারকে টার্গেট করলো হুথিরা অ্যান্ড 29 ফোর্স টু রিডাইরেক্ট অ্যাজ পার্ট অফ দ্য হুথিজ নেভাল ব্লকেড। এবং 29টি সৌদি আরবের জাহাজকে পথ পরিবর্তন করতে বাধ্য করেছে হুথি, কারণ হুথিরা এই মুহূর্তে লোহিত সাগরে সৌদি আরবকে অবরুদ্ধ করে রেখেছে। সুতরাং ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছিল সেই যুদ্ধের প্রথম রাউন্ডে আমেরিকা পরাস্ত হয়েছিল। সেই যুদ্ধে সৌদি আরব বেশ কিছুটা নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছিল, কিন্তু দ্বিতীয় পর্যায়ের যুদ্ধে এসে সৌদি আরব বা আরব আমিরাতের মতো রাষ্ট্রগুলো যে সত্যি সত্যি আমেরিকা নির্ভরশীল, সেই অবস্থা বেআব্র হবার পর তাদের বিপদ কিন্তু আরো ঘনীভূত হলো। আমেরিকার তো বিপদ হয়েইছে। তাই ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে যে অন্যায় যুদ্ধ শুরু করেছিল, ইরান আমেরিকা এবং ইসরায়েলকে যোগ্য জবাব দিয়েছে, তাদেরকে যুদ্ধে পরাস্ত করেছে। কিন্তু মধ্যপ্রাচ্যের যে সমস্ত রাষ্ট্র আমেরিকা এবং ইসরায়েলকে বন্ধু মনে করে তাদের সঙ্গে সহযোগিতা করেছে এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে প্রতারণা করেছে, সেই সমস্ত রাষ্ট্রের অবস্থা বর্তমানে কোন দিকে যায় সেটাই কিন্তু এখন সবচাইতে বড় প্রশ্ন। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।